আসসালামু আলাইকুম এমআই S2 মডেল নো বুটিং নো শর্টিং আই সার্জারে নো ইনফেয়ার একেবারে ডেড অবস্থায় রয়েছে কিভাবে সমাধান করবেন স্টেপ বাই স্টেপ দেখানো হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোয়ালকমের যে কোনো ধরনের ডেড ফোন নিয়ে আসলে ইনশাআল্লাহ 100% সমাধান করতে পারবেন রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই লাগালাম কোনো প্রকার শর্ট নাই পাওয়ার সুইচ ট্রিগার করলাম কোনো প্রকার এম্পিয়ার নেয় না মানে কোনো প্রকার রিডিংও নেই তো আই চার্জারে লাগিয়ে দেখলাম ব্যাটারি খোলা অবস্থা এখানে ব্যাটারি খোলা অবস্থা দেখতে পাচ্ছেন কোনো প্রকার এম্পিয়ার নিতেছে না তার মানে লিকেজ শর্টও শো করতেছে না ব্যাটারি লাগালাম তা তো কোনো প্রকার এম্পিয়ার নিতেছে না দেখতে পাচ্ছেন কোনো প্রকার চার্জ টানতেছে না তো এবার আমি প্রাথমিক ভোল্টেজগুলো দেখব প্রথমে দেখব আমি যে বি বেস লাইন আমার ঠিক আছে কিনা চার্জার পিন থেকে চার্জার আইসি পর্যন্ত যে লাইনটি এই লাইনটি হচ্ছে পুরোটাই একটা বি বেস লাইন দেখতে পাচ্ছেন বি বেস লাইন উপরে আমার ভোল্টেজ গেছে বাট ব্যাটারি কানেক্টরে এখানে ভোল্টেজ আসতেছে না তো দেখতে পাচ্ছেন ইডিএল পয়েন্টও কোনো প্রকার ভোল্টেজ নাই আরও একটা ইম্পর্টেন্ট ভোল্ট রয়েছে যেটা পাওয়ার কিতে থাকবে 1.8 ভোল্ট যেটা চার্জিং আইসি থেকে সরাসরি পাওয়ার কিতে আসে তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার কি ভোল্টেজ 1.8 রয়েছে তারপরেও সেট কিন্তু বুটিং হয় নাই মানে সেট চালু হয় নাই বা কোনো প্রকার রিডিং আসছে নাই তো এমত অবস্থায় আমি যে কাজটা এখন করব চার্জিং আইসিটাকে এখন চেক করব বিপিএস ভোল্ট ঠিক রয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এই চার্জিং আইসিটা একটা কম্বো চার্জিং আইসি এটাতে লাইটিং গ্রাফিক্স প্লাস চার্জিং তিনোটাই রয়েছে মানে এটা কম্বো একটা আইসি এই আইসিতে তিনটা সেকশনে রয়েছে তো আমি এখানে যে জিনিসটা ক্লিয়ার করবো এটা হচ্ছে চার্জিং আইসি কম্বো চার্জিং আইসি এখানে কিন্তু লাইটিং আইসি প্লাস লাইটিং সেকশন প্লাস গ্রাফিক্স সেকশন আলাদা এইটা হচ্ছে লাইটিং এর আর এই দুইটা হচ্ছে গ্রাফিক্স এর আর এইখানে এই যে এটা দেখছেন এটাই হচ্ছে বাক কয়েল বিপিএস লাইনের জন্য এই বিপিএস লাইন এই বাক কয়েল হয়ে আবার আইসিতে ঢুকে এরপর বের হয়ে বিবিটি লাইন যায় তো আমি এই ভোল্টেজটা চেক করবো বিপিএস ভোল্ট 3.7 থেকে 4.2 বা 3.5 এর আশেপাশে 3.7 এর আশেপাশে থাকবে তো এখানে প্রথমে ইম্পোর্ট ভোল্ট 5 ভোল্ট মানে বিপিএস ভোল্ট 5 ভোল্ট থাকবে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট 5.1 রয়েছে এবার দেখবো আমি হচ্ছে বিপিএস ভোল্ট দেখতে পাচ্ছেন 3.5 রয়েছে এটাও ঠিক আছে এবার দেখবো হচ্ছে আবার আইসিতে ঢোকার পর বেরিয়ে আসবে বিবেট ভোল্ট বাট বিবেট ভোল্ট কিন্তু এখানে নাই বিবেট ভোল্ট ড্রপ করার কারণ খুঁজতে হলে আমার পাওয়ার সেকশনে যেতে হবে পাওয়ার সেকশনে গিয়ে প্রথমে আমি ইম্পোর্টেড ভোল্টেজ দেখবো ইম্পোর্টেড ভোল্টেজ হচ্ছে বিপিএস ভোল্ট মানে আমি চার্জিং আইসির পাশে যে ভোল্টেজটা পেয়েছি 3.5 এই ভোল্টেজটা ইম্পোর্ট রয়েছে কিনা ইম্পোর্ট ভোল্ট সবসময় এই যে ক্যাপাসিটারগুলো হয়ে আসে যে পাওয়ার আইসির পাশে যে সিরিয়ালের যে ক্যাপাসিটারগুলো রয়েছে যতগুলো বাক কয়েল ঠিক অতগুলোই ক্যাপাসিটার থাকবে দেখতে পাচ্ছেন 3.5 ভোল্ট সবগুলো ক্যাপাসিটার রয়েছে তার মানে ইম্পোর্ট ভোল্ট ঠিক আছে এবার আমি আউটপুট ভোল্টেজ দেখবো মানে পাওয়ার আইসিতে ঢোকার পর প্রতিটা বাক কয়েলের মধ্যে আউটপুট ভোল্টেজ থাকবে দেখতে পাচ্ছেন একটা বাক কয়েলের মধ্যে এখানে আউটপুট ভোল্টেজ নাই তো আউটপুট ভোল্টেজের কারণ খুঁজতে গেলে এখানে আমাকে শর্ট খুঁজতে হবে শর্ট খোঁজার সঠিক নিয়ম হচ্ছে জিআর ভ্যালু ডায়োড রেঞ্জে নেবেন মানে মিটারকে ডায়োড রেঞ্জে নিয়ে মিটারের রেড প্রুফ গ্রাউন্ডে ধরে ব্ল্যাক প্রুফটি ওই কম্পোনেন্টে ধরবেন যে কম্পোনেন্টটা আপনি জিআর ভ্যালু মাপতে চান তো আমি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে বাক কয়েলটি মাপতেছি এখানে জিআর ভ্যালু 0.05 আসতেছে মানে অনেক কম আসতেছে তো সবগুলো বাক কয়েল এক একে মেপে দেখলাম সবগুলোতে জিআর ভ্যালু ঠিক আছে শুধুমাত্র প্রথম বাক কয়েলটা আর এখানে একটা বাক কয়েল রয়েছে দেখতে পাচ্ছেন 28 এমন আসতেছে তো এখানে একটু ক্লিয়ার করে বুঝাই এটা হচ্ছে পাওয়ার আইসি পাশে বড় বড় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাই হচ্ছে বাক কয়েল এগুলোর একটা কয়েল খারাপ থাকবো মোবাইল রেড তো এগুলাতে শর্ট রয়েছে কিনা প্রাথমিক অবস্থা যেহেতু আমার ভোল্টেজ ইনপুট আছে বাট আউটপুট হয় না যদি কোনো বাক সেকশন শর্ট থাকে তাহলে আউটপুট হবে না তো আমার প্রথমত শর্ট চেক করতে হলে বাজার মোডে চেক করা যাবে না মিটারের বাজার মোড বুঝছেন তো কন্টিনিউটি মোডে চেক করা যাবে না এটা জিআর ভ্যালু মানে ডায়োড রেঞ্জে চেক করতে হবে ডায়োড রেঞ্জে চেক করবেন প্রতিটা মিটারে আলাদা আলাদা করে জিআর ভ্যালু দেখবেন জিআর ভ্যালু প্রথমটাতে আমি 0.05 পাইছি আর বাকি সবগুলাতে মোটামুটি 250 এরকম ভোল্ট পাইছি এই যে এই কয়েলটা দেখতে পাচ্ছেন এই যে এটার মধ্যে পাইছি হচ্ছে 0.02 মানে 28 আর এটাতে পাইছি 55 এটাতে পাইছি 250 আর এগুলাতে সব পাইছি 250 300 এমন অন্যগুলা সিমটম ঠিক আছে শুধুমাত্র এইটা আর এইটা ব্যতিক্রম এখন আমি এটা ব্যতিক্রম এটাতে জিআর ভ্যালু কত থাকবে এটা একটু আমি ক্লিয়ার করে বুঝাই এটাতে দেখতে পাচ্ছেন এখানে ডায়োড ভ্যালু 0.028 আমি কত পাইছি 0.027 সমস্যা নাই আশেপাশে আছে আর এই যে প্রথমটা আর এই যে প্রথম বাক কয়েল যেটা আছে রয়েছে এটাতে থাকবে 0.268 মানে 0.268 থাকবে জিআর ভ্যালু তো এইটাতে আমি জিআর ভ্যালু কম পাইছি মানে কত পাইছি 55 পাইছি যেখানে 268 থাকার কথা কম পাইছি এখনো আমি শর্ট ধরতেছি না যে এই সেকশন শর্ট রয়েছে এটা ধরতেছি না আমি কি দেখবো
আমি দেখবো হচ্ছে এখানে ভোল্টেজ, আমি ইনপুট আউটপুট ভোল্টেজ দেখবো, ইনপুট আউটপুট ভোল্টেজ গুলো দেখবো। এই যে দেখতে পাচ্ছেন লাল লাল মার্ক করে দেওয়া ভোল্টেজ গুলো রয়েছে। তো এই ভোল্টেজ গুলো কেন দেখবো, কারণ আমি অলরেডি জিআর ভ্যালু কম পাইছি। যদি এখানে কোনো ক্যাপাসিটার শর্ট থাকে তাহলে অন্য জায়গায় ভোল্টেজে ড্রপ করাইতে পারে, মানে জিআর ভ্যালু কম আসতে পারে, পাওয়ার সেকশন অফ করে দিতে পারে। তো এই ভোল্টেজ গুলো চেক করবো। যাদের জিআর বোর্ড নিউ নাই তারা কি করবেন, তারা এই পাওয়ার আইসির আশেপাশে সবগুলো ক্যাপাসিটার মাপবেন। আর তাদের বোর্ড নিউ আছে তারা মার্ক করা ক্যাপাসিটার গুলার জিআর ভ্যালু মাপবেন। জিআর ভ্যালু দিয়া আপনি শর্ট রয়েছে কিনা দেখবেন। যেই ক্যাপাসিটারে জিআর ভ্যালু কম আসবে ওই ক্যাপাসিটারে খারাপ, মানে 0 আসবে ওই ক্যাপাসিটারে খারাপ। তো আমি সবগুলো ক্যাপাসিটার একে মাপবো। তো এখানে আমি একে সবগুলো মার্ক করা ক্যাপাসিটার যেগুলোতে ইনপুট আউটপুট ভোল্টেজ রয়েছে সবগুলো ক্যাপাসিটার জিআর ভ্যালু দেখলাম, কোনোটাতেই জিআর ভ্যালু কম নাই, মানে শর্ট নাই। শুধুমাত্র ওই যে প্রথম বাক কয়েল যেটাতে জিআর ভ্যালু কম পাইছি ওই বাক কয়েলের পাশে যে ক্যাপাসিটার রয়েছে এটা মূলত হচ্ছে বিডিটি লাইন, এটা ইএমসিতে ভোল্ট গিয়ে থাকে। ওই ক্যাপাসিটারটার মধ্যে জিআর ভ্যালু 0.55। তো আমি কিন্তু ফল্ট পয়েন্টের একেবারে কাছাকাছি জায়গায় রয়েছি। এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিডিটি লাইন, পাওয়ার আইসি থেকে ইএমসিতে এই কয়েল হয়ে ভোল্ট গিয়ে থাকে। তো মূলত আমি এই কয়েলের মধ্যে ঝামেলা পাইছি। কয়েল কখনো শর্ট হয় না, কয়েল কখনো নষ্ট হয় না, হয় খুব কম অফেন হয়ে যায়। তো যেহেতু এখানে জিআর ভ্যালু কম পাইছি, এই কয়েলের দুইটা পাশ, একটা হচ্ছে ইএমসি পাশ আর একটা হচ্ছে পাওয়ার আইসির পাশ। এখন আমি এই কয়েলটা তুলে ফেলে দেখবো যে আসলে কোন পাশের সমস্যা, পাওয়ার আইসির পাশে জিআর ভ্যালু কম নাকি ইএমসিতে জিআর ভ্যালু কম। তো যারা নতুন টেকনিশিয়ান বের হয়েছেন এই ধরনের বাক কয়েল আর বুশ কয়েল তোলার সময় একটু সাবধানে তুলবেন, এগুলোতে টেম্পারেচার বেশি লাগে, অনেক সময় বোর্ড ফুলে যায়। তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন পাওয়ার আইসির পাশে যে রয়েছে এই পাশে জিআর ভ্যালু কম আর উল্টা পাশে জিআর ভ্যালু বেশি, মানে ওই পাশে 300 মানে 330 আর এই পাশে হচ্ছে 0.55 সমস্যা কিন্তু অলরেডি আমার ফাইন্ড আউট হয়ে গেছে। তো এখন সমাধানের পর দুইটা, একটা হচ্ছে পাওয়ার আইসি রিভল আর একটা হচ্ছে পাওয়ার আইসি সেন্স। প্রথমে তো আমি রিভল করে দেখি। তো নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য একটা টিপস, আইসি সবসময় তোলার সময় নষ্ট হয়। এই ধরনের আইসি তোলার আগে ভালোভাবে দেখবেন আইসি নিচে ফেস্টেড কিনা। কালো ফেস্ট অনেক সময় দেখা যায় না, যদি ফেস্টেড হয় টুইটার দিয়ে টানাটানি না করে সাইড দিয়ে খোসা দিয়ে তুলবেন। আর না হয় আইসি অতিরিক্ত হিটের কারণে টানাটানি করার কারণে আশেপাশে দেখবেন ক্যাপাসিটার সরে গেছে, আর না হয় দেখবেন কয়েল সরে গেছে বা রেজিস্টার সরে গেছে, অতিরিক্ত হিটের কারণে আইসিটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি সাইড যদি খোসা দিয়ে তোলেন দেখবেন এক খোসায় উঠে গেছে, হালকা হিট দিবেন, খোসা দিয়েছেন উঠে গেছে। আইসি ক্লিন নিয়ে, আইসি রিবল নিয়ে, বোর্ড ক্লিন নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। নতুন ভাইদের উদ্দেশ্যে বলছি। তো প্রথমে আমি আইসিটা রিবল করে লাগিয়ে আবারও জিআর ভ্যালু মেপে দেখলাম যে না, আমার এখনও আগের অবস্থায় জিআর ভ্যালু রয়েছে, কোনো প্রকার পরিবর্তন হয় না। এবার তো আমি অন্য একটা ডেড মাদারবোর্ড থেকে একটা সেম মডেলের আইসি বের করে নিয়ে তারপরে এখানে লাগিয়ে দেখবো। তো এই সেম মডেলের আইসি কীভাবে বের করবেন সেটাও আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো। তো এই ধরনের ভিডিও করতে পাই আমার অনেক লম্বা একটা সময় লস হয়, যেমন কাজ করতে গেলে দেখা যায় 2-3 ঘন্টা, ভিডিও করলে 2-3 ঘন্টা লেগে যায়, এডিটের লেগে আর 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। তো ভাই সম্পূর্ণ ভিডিওটা করি আপনাদের উদ্দেশ্যে, যাতে আপনারা কিছু শিখতে পারেন। আর আমার উপকার হবে যদি আপনারা ভিডিওটা শেয়ার করেন, আমার পেজটা ফলো করে দেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো আপনাদের লাইক কমেন্ট এগুলো আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন যে এই ধরনের ভিডিও আরও চান কিনা। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভাই, শেয়ার করলে আমার অনেক উপকার হয়, ফলোয়ার্স বাড়ে, নতুন নতুন ভিডিও বানাতে আমি আরও উজ্জীবিত হই।